আমি ভিখিরি চা খাই না, যে তখন আমি প্রচন্ড স্ট্রাগল করতাম, কিন্তু দাঁত বের করা থাকতো বলে কেউ বুঝতে পারিসনি। সেটা যেহেতু আমি বাড়ির ছোট মেয়ে, মার কোলের মেয়ে, আমার দিদি আমার থেকে 7 বছরের বড়। বিয়ের পর শুরু করেছো? আমার খুব ভালো লেগেছে, অফিস ক্লাবটা আমি খুব এনজয় করেছি। সে বুড়ি থেকে বদমাইশ থেকে যা রোল আসতো আমারটা বাদ দিয়ে আমি সেইগুলো সব রিহার্সাল করতাম। আর আমি না সুপ্রিয়া দিদিকে না হবারই করে তাকিয়ে থাকতাম। সিনেমার অফার আসেনি? দেখ সেইতে তো কথা বলতে হবে, কিন্তু কেউ আত্মহত্যা করেনি। কিন্তু তারা যেভাবে ঠাকুমাটা করে, আমার ঠাকুমা কিন্তু একটু আলাদা থাকে। তুই জানিস আজকে আমি 70 দিন বসে আছি, ইয়াং পুলিশ অফিসাররা এগিয়ে এসে বলছে আপনি কিন্তু আমাদের হিরোইন। কি স্পর্ধা, মানে ছবি করতে গিয়ে সর্বস্ব হারিয়ে আবার ছবি করার জন্য ভাবছি। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন নেচার্স ডায়মন্ড আর অন্নপূর্ণা স্ন্যাক্স। আচ্ছা দিদি, আপনি খান কি? সেই যে প্রশ্নটা এলো আমার কাছে। আমাদের লাবণ্য সংসারের শুরুর ডায়লগ ছিল এটা, তাতে আমাদের নায়িকা বদল হয়ে গেছিল, কারণ এই প্রশ্নে তিনি খুবই একটা মানে অদ্ভুত তার অনুভূতি হয়েছিল। এবং আমরা আজকে তনিমাদিকে আমার ডেরায় আড্ডায় এনেছি খাওয়াতেই, তাই প্রথমে প্রশ্নটা করলাম আপনি কি খাবেন। তনিমাদির সাথে কত বছর না 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 কত বছর পর একদম দেখা না। আমি তোকে যেখানে লাস্ট দেখেছি তুই ঠিক সেই রকম আছিস। তুমিও তাই। তাহলে আবার কি, কালকে আমাদের দেখা হয়েছিল, আজকে গল্প করছি। একদম তাই, আসলে সময়টা কিছুই না। ওই যে তার আগে তখনই আমি আরেকটা সিরিয়াল করতাম, তাতে 25 পাগলি সেজেছিলাম, কিছুতেই আমার বয়স বাড়তো না। মনে পড়েছে সেই রকমই। আর তুই একদম এক আছিস। জানি না মানে, কিন্তু হ্যাঁ আমাদের সেই গল্প আর সেই আড্ডা, মানে আমাদের লাবণ্য সংসারে সিরিয়ালে আপনারা যা যা দেখতেন আমরা ঠিক পিছনে সেই রকম ভাবেই মজা করতাম। আজকে তনিমাদি এসেছে, আমার এত ভালো লাগছে, এবং এত আমার মা হতো, অপুর মা, এবং সত্যি মা ছিল। তনিমাদি একটু আমার গল্প করো, তারপরে তোমার গল্প তো করতেই হবে। এই অপু সেই একই রয়েছে, বলতে গেলে তোর খাওয়াটা আগে আমার দেখতে হবে। এখন খাওয়া দেখবে? খাওয়া দাও। না না না, তুই কি করে খাস সেটা দেখতে হবে। এই খাবারটা সামনে থাকুক, এবং তোমাকে আমি কফি খাওয়াচ্ছি আর ফিশ ফ্রাই খাওয়াচ্ছি আবার বৈঠকে, আর তার সাথে তুমি আমার খাবারের গল্প দিয়ে শুরু করো প্রথমে। বলছি তুমি মিষ্টি টিষ্টি দিয়ে খেও তোমার। হ্যাঁ আমি একদমই এতে খাবো না। কি কফি কি খাও না জানো বলে? আমি ভিখিরি চা খাই না, দুধ নেই চিনি নেই একটা কালো করে খেয়ে নেওয়া আমার একদম পছন্দ হয় না। এই যে দুধ পড়েছে চিনি পড়েছে, এটা দেখতে কত সুন্দর দেখতে একদম। তনিমাদির সাথে কথা বললে না মানে পেটে মানে কি বলবো খিল ধরে, পেটে নতুন মেয়ে এসছে তখন আমাদের, আমরা বেশি দিন কাজ করছি না তখন লাবণ্য সংসারে। তো নতুন মেয়ে এলো, আমার ছোট মেয়ে রোগা, এই এক জিনিস, এই জিনিসই খালি এত তখনও হাসাহাসি হয়নি, একটু নরম নরম এসে বসলো, আমরা সব একসাথে খেতাম। আমাদের ছিল হচ্ছে চান্দ্রি, মানে প্রথম দিনের যে ওই প্রশ্নটাতে প্রথম নায়িকা পালিয়ে গেল, প্রথম দিনই দুপুরবেলা বললো আমি বাড়ি থেকে খেয়ে আসছি বলে, সেই যে পালিয়ে গেল আর ফিরল না। দ্বিতীয় দিন থেকেই চান্দ্রি এসে গেল, এবং চান্দ্রি একদম আমাদের
মনের মতো আমরা সবাই মিলে একটা ঘরে মেয়েরা বসলাম। হঠাৎ দেখলাম যে আমরা ভাত খাচ্ছি, এটা কি খাচ্ছে রে, ঠিক আমার চোখেই পড়ে। আমি টুকি মেরে দিলাম, কি খাচ্ছে, দেখলাম পাকা পেঁপে। আগে কল্পনা করে নিন সবাই, একটা তুলে এত বড় সাইজের কাটা পাকা পেঁপে, সেইটা দিয়ে মেখে নিল মাংস ভাত। আমি ভাবছি যে এটাই কি আজকে স্টাইল, আমি কি পুরনো পদ্ধতি, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে আমি বললাম যে তুমি কি খাচ্ছ গো? বলছে ওই যে আমাকে একটা পেঁপে দিল, তাই জন্য মাংসটা দিয়ে মেখে নিলাম। পাকা পেঁপে দিয়ে মাংস? হ্যাঁ, আমার মা মাসিরাও তাই খায়, বলে সবই তো একসাথে পেটে যাবে। সেই হলো ওকে খাওয়া শেখানো। আচ্ছা, তখন এরা আবার মিষ্টি খেয়ে পছন্দ করতো না, এ পছন্দ করতো না। তারপরে আমাদের হেয়ার ড্রেসার ছিল একজন, দুজনে একদম মিষ্টি কেমন এরকম ভাবে। আর আমি চান্দ্রেই আর সর্বরী, তিনজনে ছিলাম মিষ্টির পোকা। কিন্তু ঘরের মধ্যে দুজন বসে থাকবে মিষ্টি না খেয়ে তা তো হয় না। এইবার ওদেরও শেখানো হলো, সে মিষ্টি খাওয়া শিখলো তো শিখলো, আমাদের ডিঙিয়ে বেরিয়ে গেল প্রচুর মিষ্টি। ওই যে মিষ্টি খেতে শুরু করেছে, এখনো মিষ্টি খাওয়া শেষ হয়নি, রোজ মিষ্টি খেতে ইচ্ছে করে প্রচুর। ঘরে যদি কোনো অন্য মেয়ে এসে যেত, বাবা সেইটা আমি দেখাবো, অ্যাক্টিংটা এই ক্যামেরায় দেখাই। একটা বাক্স, আমার একটা কি ভালো রেজাল্ট হয়েছিল নাকি, আমি একবার জন্মদিনে মালাই চমচম নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো আমাদের গোনা গুনতি 15টা না 16টা মালাই চমচম ছিল। একজন 15-16টা নয়, অতগুলো নয়, ওইটা আমাদের ঘরের জন্য। হ্যাঁ, আমাদের ঘরের জন্য 6টা কি 7টা এরকম। আর এই অপু আর সুদেশ নাকি একটা দেয়া এরকম একটা একজন মহিলা এক্সট্রা হয়ে গেছে আমাদের ঘরের জন্য। সেদিকে নতুন এসেছে সে কাজ করতে, নতুন গল্প তো। সকাল থেকে কিন্তু আমাদের মনে চিন্তা যে এইটা কার ভাগ থেকে যাবে, ওই যে মিষ্টি এইটাতে দেখাও একটু, তুমি যা বলেছিলে। সকাল থেকে আমরা চিন্তা করে যাচ্ছি কি করা যায়। এবার মিষ্টি নিয়ে কথা হতে হতে ভদ্রমহিলার দিকে তাকিয়েছি, আপনি মিষ্টি ভালোবাসেন? না, ব্যাস নিশ্চিন্ত হয়ে গেলাম। এইবার আমাদের মিষ্টি খাওয়ার টাইম এলো। এরকম বড় বড় নিয়ে এসছে, এনে চান্দ্রী, এনে অপু, এনে স্বরলিপি। ও, আপনি তো খান না। সবে এরকম বাড়াতে গেছিল, আর আপনি তো খান না, দেবে ভাগের মিষ্টি। মানে এইটা অসাধারণ আমাদের গল্প। এবার তুমি খাওয়া শুরু করো, ভালো করে ইয়ে করে চিনি মিশিয়ে দুধ কফি। এটা ঘাটতেই আমার বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু ঘেটে তো খেতেই হবে, কিছু করার নেই, সবই ঘেটে খেতে হয় না জীবনে, জীবনে সব ঘাটা। তোমার ঘাটা জীবনেরই ছোটবেলা। আচ্ছা, তোকে আমি আর একটু কথা বলে নি। তোকে আজকে এখানে এই রূপে দেখে, আমি অনেকদিন গল্প শুনেছি তোর, কিন্তু দেখা হয়নি আমাদের। আমার এত ভালো লাগছে স্বরলিপি, এত ভালো লাগছে, বিশ্বাস কর। আমি তো সব স্ট্রাগলগুলো দেখেছি, একদম সমস্তটাই দেখেছি। আর আমার স্ট্রাগলগুলো তোরা দেখিসনি এই জন্যে যে তখন আমি প্রচন্ড স্ট্রাগল করতাম, কিন্তু দাঁত বের করা থাকতো বলে কেউ বুঝতে পারিসনি। কিন্তু তোর বাড়িতে গেছি, তোর সঙ্গে গল্প করেছি, একেবারে নিজের দিদির মতো, মায়ের মতো করে করে আগলে আগলে কথা বলেছি। এই যে আজকে তুই একটা এরকম মুক্ত একদম, তুই মানে একটা নিজে হয়েছিস, একদম তোর স্বরলিপি হয়েছিস তুই, এটা ভীষণ ভালো লাগছে। ভগবান করুক তোর অনেক 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 উন্নতি হোক, সত্যি খুব ভালো লাগছে আমার। আর তুমিও খুব ভালো থাকো, ভালো ভালো ছবি করতে হবে আমাদের এটা, কারণ তনিমাদির ছবি করেছিল, ডিরেকশন দিয়েছিল, সেটাতে একটা ঘা খেয়েছে, সেইটা আবার আমরা আমার ইচ্ছে যে সেইটা যেন আমরা তোমার মতো ট্যালেন্টেড লেখিকা, তোমার মতো ট্যালেন্টেড ডিরেক্টর, এত ভালো লেখে তনিমাদি, অ্যাক্টর তো তনিমাদি সবাই জানে ভালো, কিন্তু লেখিকা তনিমাদির গল্প আমি জানি। এই লেখিকা হিসেবে আমার তো বই বেরিয়েছে গত বছর, কোথায়? বই মেলাতেই বেরিয়েছে। কি নাম বলো? বইটার নাম হচ্ছে সাঁঝের বেলায়। কোন পাবলিকেশন? এটা হচ্ছে ঘরে বাইরে পাবলিকেশন। ঘরে বাইরেতে পেয়ে যাবেন, এবারও নিশ্চয়ই পাবেন আমার মনে হয় বই মেলায়। বই মেলায় এবার রাখছে, কারণ এবার আমি গল্প দিইনি। আমার কিরম যেন মনে হলো যে একবার দিয়েছি, অত হিট করে গেছে, আর এবার কেউ যদি না পড়ে। কিন্তু যে কথাটা বললাম, আগামী 22শে ডিসেম্বর আমাকে ফুলিয়াতে নিয়ে গিয়ে লেখিকা হিসেবে সম্মানিত করছে। এটা আমি মানে চমকে গেছি একেবারে, আমার এটা দারুণ, মানে অন্য একটা নিজের দেখলে ভালো লাগে। আর তনিমাদি তো খুব বই পড়ে,
এবার তোমার একটু ছোটবেলার গল্প, যে বই পড়ার মানে স্কুল বই পড়ার আমাদের বাড়িতে না বই পড়ার ব্যাপারটা একটু ছিলই। আচ্ছা। কারণ মা দিদিরা আমাদের বাড়িতে মোটা 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 পুজোর সংখ্যার সব বইগুলো আসতো, তাদের ভেতরকার লেখা নিয়ে সবাই আলোচনা করতো। আর আমার যেটা হতো আর কি, সেটা যেহেতু আমি বাড়ির ছোট মেয়ে, মার কোলের মেয়ে, আমার দিদি আমার থেকে 7 বছরের বড়, এবার সর্বক্ষণ আমি মায়ের ওই আঁচলটা একটা এরকম করে লাগিয়ে না এরকম করে থাকতাম, একটা মায়ের গন্ধ পেতাম আর এই আঁচলটা থাকতো। এবার ছোটদের কথা বড়দের কথা সবই শুনতাম, কিন্তু ওইখানে যে মারা যে উপন্যাস নিয়ে আলোচনা করতো, রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা করতো, আর হেমন্ত ছিল আমাদের বাড়ির একদম মানে এই কথাটা এইভাবে বলে চলে গেল, এই কথাটা এইভাবে বললো, সেই তখন থেকে না মাথার কানের মধ্যে দিয়ে সেই মরমে পশিল, আমার ভেতরে একটা আলাদা জগৎ সৃষ্টি হয়ে গেছিল আর কি। একটু হয়তো পাকামি, যে ছোট ছোট বইদের ছেলে মেয়েদের বইগুলো না পড়ে সেগুলো পড়ে নিয়েছি, আবল তাবল তো মানে মানে ডবল 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 করে পড়া, তাই না? হ্যাঁ, তার সেখানে আমি এবার মাদের সঙ্গে থেকে থেকে এই জিনিসগুলো ভীষণ একটা অন্য জায়গায় আমি পরে বুঝতে পেরেছি যে আমাদের বাড়ির পরিবেশটা তখন ছোটবেলায় তো বোঝা যায় না, যে অন্যদের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। সেই জিনিসগুলো মা দিদিমাদের কাছ থেকেও পেয়েছি, এদিকে বাবাদের বাড়ি থেকেও পেয়েছি। একটু আমি বই পড়াটা তোমার একদম মানে রক্তে মিশে গেছে। বাহ, খুব ভালো। আর তোমার এমনি স্কুল কোথায়? স্কুল টুল সব হাতিবাগানে। হ্যাঁ, এই নর্থ আমার মনে আছে, নর্থ আর সাউথ, মানে যেরকম লাবণ্য তো দেখতেন সুদেশনা দিয়ে আর তনিমাদি ঠিক সেরকম ভাবে ঝগড়া করতো, আর আমি সাউথের, মানে নর্থ তখন দেখিনি চোখে, নর্থ কাকে বলে, যদি নর্থ নিয়ে কিছু বলা হয়েছে মানে তনিমাদের তেলে বেগুনে জ্বলে আগে মানে একটা সত্যি মজার গল্প। এবার তোমার একটু তোমার বালুচরি, তোমার মানে নাটক 500 এপিসোড, মানে নাটকে জয়েন। এটা হচ্ছে আমাদের পাড়াতে প্রথম নাটক হয়েছিল তখন সল্টলেকে আর কি। আচ্ছা, বিয়ের পর। আচ্ছা, বিয়ের পর শুরু করেছো? মেয়ে তখন এত বড় হয়ে গেছে। কেন বলছি, যে একদম লেখাপড়ায় ভালো ছিলাম না তো, যা বুঝতে পারছি কোনো আর্টিস্ট লেখাপড়ায় ভালো ছিল না, মানে বই পড়ি, গল্পের বই পড়ি, পড়ার বই পড়ি, কিন্তু এখন যাদের দেখি সব MA BA ডবল MA, তাদের থেকে দেখি ভাই আমার বিদ্যে অনেক বেশি। বলছো না? আমিও দেখেছি এটা। হ্যাঁ, মানে আমি ভাবি যে কি রে ভাই, আমি প্রথমটা একটুখানি একটু আড়ষ্ট হয়ে বসি, একটা বড় আসরে গেছি হয়তো, একটু অন্যরকম সাজগোজ করে এরকমভাবে বসলাম, তারপর যখন ঘরের ভেতর কথা বলছি, এটা কি কথা বলছে, কিছু জানেই না, সত্যি বলছি। আমি অন্তত যাদের সঙ্গে মিশেছি, কিছু লোক তো আছে সত্যিই বিদ্বান, তাদের কথা বাদ দিই, কিন্তু যারা ঢাক বাজিয়ে বেড়ায় আমি এই পাশ আমি ওই পাশ, আমি এই বিদ্যে নিয়েছি, জানি না ভাই। আর এখন পড়াশুনো সে আর তো কিছু বলার নেই আমার। থিয়েটারটা পাড়ার থিয়েটার করতে গেলাম। আচ্ছা, সল্টলেকে প্রথম। আচ্ছা, মেঘে ডাকা তারা, মানে প্রথমেই মেঘে ডাকা তারা, বাবা, সুপ্রিয়াদির রোল। সিনেমা তখন আমি দেখিনি, সিনেমাটা বোধ হয় এখনো আমি দেখিনি, পুরোটা দেখিনি, কোনো গানের সিন টিনগুলো দেখায় সেইগুলো দেখেছি। তো দেখলাম সবাই আমাকে বাদ দিতে চাইছে, মানে পাড়ার যারা ছিল, পাড়ার নাটক তো, বললো না না সবসময় হ্যাঁ হ্যাঁ করছে, এই করছে সে করছে, ও ওই পার্টটা করবে কি করে। তখন ওই প্রভাংশুদা বলে একজন পাড়ার ভদ্রলোক ছিলেন, তিনি রিহার্সাল করাবেন, পরিচালক, বললো না আমি যা দেখেছি আমার মনে হচ্ছে তনিমা ছাড়া এই পার্টটা কেউ করতে পারবে না। আর একটু রিলা বাড়লো যে ঠিক আছে। তারপরে কোনচুলো থেকে কিভাবে পাঠটা করে ফেললাম কি জানি, সে এক সাংঘাতিক পাঠ করে ফেললাম, যারা ঠাকুর দেখতে যাচ্ছিল সব প্যান্ডেলে দাঁড়িয়ে পড়লো। পরে শুনেছি যে সবাই বলেছে যে বাকি চরিত্রগুলো তো পাড়ার লোকেরা করেছে, আর খালি নিতাকে বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছিল। তো একটা লাস্ট সিনটায় দাদা আমি বাঁচতে চাই করছি যখন, তখন নার্স এসে আমাকে ধরবে, তো নার্সটা আর আসছে না, আমি ভাবছি যে নার্স আসছে না, কি কি হলো আমি বুঝতে পারছি না তখন কিছু, আর কত কাঁদবো রে বাবা, হঠাৎ দেখি নার্সও কাঁদতে কাঁদতে আসছে, আমি এরকম ভাবে তাকিয়ে দেখছি ওকে কাঁদছে কেন, কি হোক গল্প পাল্টে গেল নাকি। তারপরে কোনো চলে গেল, পরে থিয়েটার বন্ধ হওয়ার পর তুমি কাঁদছিলি কেন, বলে আমি পাশে বসে দেখতে দেখতে কাঁদছিলাম, ভুলে গেছে যে ওকে ঠেলে পাঠিয়ে দিচ্ছ, কাঁদতে কাঁদতে ঢুকে এসছে, গল্প বদলে গেছে। এবার ওইখানে যারা মেকআপ করতে এসেছিল
তারা আমাকে বললো তুমি কি নাটক করবে? আমি তো সবসময় এক পাই খারাপ, আর আমার বরকে তো দেখেছি সবেতে আগে নাটা আগে বলে দেবে আর কি, তারপরে কিন্তু ওই নিয়ে যেত এ করতো। সেই অফিস ক্লাব ওই ধরালো প্রথম, মানে ওই মেকআপের লোকেরা, সেখানে অফিস ক্লাব ধরে আমার খুব ভালো লেগেছে। অফিস ক্লাবটা আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, আর করতাম কি, নিজের ধর একটা রোল দিয়েছে, তখন তো রোগা ছিপছিপে সুন্দর চেহারা, এবার নিজের তো নায়িকা করছি, কিন্তু চুপ করে আর তখন যারা অভিনয় করতে আসতো না, সারা করে আসতো না মেয়েরা আর কি, এই আমার সিনটা ধরো, আমার সিনটা ধরো। আমি হাঁ করে দেখতাম, আমি কখন থেকে রিহার্সাল করছি, আমাকে বসিয়ে দেওয়া হলো, এই তনিমা একটু বসো একটু বসো। ওদের সিনটা করলো, দুটো সিনটা পরপর সিন করলো, করে বেরিয়ে চলে গেল, আরেকটা জায়গায় রিহার্সাল দিতে যাবে। আমি এরকম ভাবে দেখলাম, তখন বলছে এই হ্যাঁ ওরকম ভাবে এলো, এরকম ভাবে চলে গেল। ওদের সামনে কিন্তু কিছু বলবার সাহস নেই, এই সিনটা কি হবে এবার, আমি রিহার্সাল করবো। সে বুড়ি থেকে বদমাইশ থেকে যা রোল আসতো, আমারটা বাদ দিয়ে আমি সেইগুলো সব রিহার্সাল করতাম। এই করে 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 না নিজেকে রপ্ত করে ফেলেছিলাম। মানে ব্যাপারটা করা কি মজার বলো। আর বালুচরী নি বলে তোমার বোধহয় এইবার এইখান থেকেই বালুচরী ঢুকলো আর কি। তার ইয়েতে বিশ্বরূপাতে একটা নাটক করছিলাম, আচ্ছা, সেখান থেকে বালুচরী, সুপ্রিয়া দি ছিল, ওই ছিল, সেই প্রথম গেলাম স্টারেতে বালুচরী করতে। তারপরে সেটা তো আরেকটা ইতিহাস, বালুচরী আমি মেজ বোন, সুপ্রিয়া দি বড় বোন, মানে অনেকটা ছোট। মেঘে ঢাকা তারা সুপ্রিয়া দি, ভাবা যায়। আর আমি না সুপ্রিয়া দিদিকে না হবারই হ্যাঁ করে তাকিয়ে থাকতাম। এমনিতেই আমার ভদ্রমহিলাকে ভীষণ ভালো লাগতো, ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। আর তখন আমাদের ছোটবেলায় বাড়িতে উল্টো রথ সিনেমা জগৎ আসতো, সে এরকম গগলস পরা, মাথায় সব বেঁধে কি সব ছবি, একদম একদম, আর গলাটা এরকম লম্বা, চোখগুলো ভীষণ ভালো লাগতো। তারপরে তাকে যখন সামনে থেকে দেখলাম, হা করে দেখতাম। এইবার মানুষটার সঙ্গে যখন মিশতে শুরু করলাম, এ তো আমাদের মতো, তুই না এই খাবি, তুই এই করবি, একটু একটু নকল করে দেখাও প্লিজ। তো সুপ্রিয়া দি মানে যত মিশতে শুরু করলাম, দেখছি একদম মাটির মানুষ, নিজের ঘর সংসারের গল্প করা, আর আমাকে খুব ভালোবাসতো, জানিস কেন কে জানে। আমি বললাম যে পায়ে উঠতে পারছে না, এটা আনতে গেলে গল্প করতে হবে, উঠতে পারছে না। আমি উঠে কি হয়েছে হাঁটুতে, আর বলিস না রে, দুটো হাঁটুই একেবারে জখম হয়ে গেছে। চললাম ঠিক আছে। তারপরে আমি ঘরে এসে পরে আবার বসছি, সিনটা করে আসার পর তুই জিজ্ঞেস করলি, বলাও চাই তার। আমি বললাম যে তুমি কি করে এখনো তোদের দাদা, আমার দাদা বলবে না তুমি একদম, মানে কি ভালোবাসতো রে, কি জানি সত্যি কথা। যাই হোক বাদ দাও। তো ওইটা তোমাদের 500 এপিসোড হয়েছিল, বাপরে বাপ। তখন মানে 500টা শো হওয়া, মানে এখন তো নাটক, এখনকার নাটক দেখো, শুধু 500টা এপিসোড কে করেছিল? তুমি। কারণ সুপ্রিয়া দি ওই কদিনের মাথাতেই না, মানে 100-150 এপিসোডের ইয়েতেই চলে গেছিল ছেলে মেয়ে নাতি নাতনিকে আনতে, ইয়ের থেকে, দার্জিলিং থেকে। আচ্ছা। আর আমরা যখন কাজ করতে এসেছিলাম, তখন কোথাও লেখা ছিল যে সুপ্রিয়া দির অনুপস্থিতিতে আমি করব। তা সেটা তো লেখা থাকেই, সুপ্রিয়া দেবীর অনুপস্থিতিতে তখন আমি নতুন তনিমা সেন, আমি কি করব, হয় নাকি কখনো। তো সেটা বললো যে আমি করব। এবার একদিন আমি করতে করতে ঢুকছি হলেতে, কারণ আমাদের সিন তো অনেক পরে, হঠাৎ দেখি ইয়েতে লেখা ঝুলছে যে আজকে সুপ্রিয়া দেবী বিশেষ কারণে আসতে পারেননি, তার জায়গায় অভিনয় করবে নবগতা তনিমা সেন। আমি না ভাবছি তনিমা সেনটা যেন কে, আমি তো চট করে ছুটে গেছি ভেতরে। সুপ্রিয়াদিকে আরো কেন ভালো লাগতো, আমাকে একদিন বলেছিল, দেখ সুচিত্রা সেনকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, বলছে দেখ আমরা না কখনো অভিনয় ছাড়ি না, অভিনেত্রীরা এক আধজনের কথা বাদ দে, রমাদিও ছাড়েনি। যখন দেখি যে আমাদের পাবলিক নিচ্ছে না, আমাদের যদি একটু পুঁজি থাকে, আমরা বলি যে আমরা অভিনয় থেকে সরে যাচ্ছি, কিন্তু মন থেকে কখনো যাই না। আমি শুনছি সত্যি সত্যি কথা, আমরা যেটা অন্যরকম ভাবি। তোকে একটা অনুরোধ করবো তনিমা? হ্যাঁ বলো। এখানে তো লেখা আছে আমার পরিবর্তে আমি অনুপস্থিত থাকলে তুই করবি, তুই না করিস না। আমি বলছি কেন? তা বলছে দেখ
আমার তো এখন বয়স হয়ে গেছে, তোকে দেখতে সুন্দর, তোর কম বয়স, তুই অভিনয়টা ভালো করিস, তোকে যদি একবার দর্শক নিয়ে ফেলে আমাকে কিন্তু এরা আর ডাকবে না। তাই হলো না? তখন আমি বললাম যে দিদি আমার তো এখানে লেখাপড়া করা রয়েছে, এরা যদি আমায় করতে বলে আমি তো না করতে পারবো না। না তুই কি জানি কি হবে বলে তারপরে আমরা পাঠটাট করছি। এবার যখন আচমকা এটা হয়েছে তখন তো মোবাইল নেই যে আমি জিজ্ঞেস করব কি করব, আমি সেই উঠতে নেমে পড়েছি। নেমে পড়ে তো করে যাচ্ছি, পাঠটা করে যাচ্ছে। আর এরকম ধরনের কিছু করতে গেলেই না আমার কিছু একটা ভর করে, ভালো অভিনয় হয়ে যায় আরো বেশি। হ্যাঁ, আর যখন শোটা শুরু হচ্ছে তখন অ্যানাউন্স করে দেওয়া হলো এখন আপনারা দেখুন এই টিকিটটাতে আগামী 1 মাসের মধ্যে সুপ্রিয়া দেবীর অভিনয় আপনারা ফ্রিতে দেখে যাবেন, এই টিকিটটা রেখে দেবেন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। হ্যাঁ, দাদা আমি তো করতে শুরু করেছি, একদম ফাটিয়ে অভিনয় করলাম। করার পর এটা শুনে স্বর্ণিমী গায়ে কাটা দেবে, তুই তখনও শুনেছিলি, জানা ঘটনা তোর। এবার পর্দা পড়লো, পর্দা উঠলো, আমরা সব দাঁড়িয়ে আছি। আমাকে এগিয়ে নিয়ে এসে ম্যানেজার যিনি ছিলেন কি তখন কি বলতেন যাই না, সেটা বলে এই হচ্ছে তনিমার অভিনয় আপনাদের কিরকম লাগলো, সবাই হাততালি দিল, এ করলো। এবার বললো যে আপনারা কিন্তু 1 মাসের মধ্যে এসে টিকিটটা দেখে যাবেন। এবার একটি ভদ্রলোক আস্তে আস্তে এগিয়ে এলো, টিকিটটা নিয়ে না এরকমভাবে ছিঁড়ে বললো এই টিকিটে আমার দেখার একদম ইচ্ছে নেই, আমার ওকে দেখে পুরো মন ভরে গেছে, আমি যদি আবার দেখতে আসি সুপ্রিয়া দেবীকে টিকিট কেটেই দেখতে আসবো। এবং হল থেকে প্রচুর গুঞ্জন উঠলো, আমরাও সবাই ফেলে দিলাম টিকিট, আমরা এটাতে দেখতে আসবো না। মানে আমি না ভাবছি এটা কি হচ্ছে, আর ভেতরটা কিরকম গু করছে, কিরকম একটা অদ্ভুত ধরনের কাঁপুনি, যে আমার জন্য এটা বলছে, আমার জন্য এটা বলছে। অ্যাপ্রিসিয়েশন আর সামনাসামনি থিয়েটারে যে মজাটা, এই থিয়েটারের যে মজাটা, এই যে সামনাসামনি ব্যাপারটা। তারপর সুপ্রিয়া দি কতটা ভালো শোন, এবার তো হয়ে যাওয়ার পর আমি তো ভয় মরছি। সেটা ছিল রোববার, বৃহস্পতিবার একটা শো, এরপর শনিবার দিন ডবল শো। আমি ঢুকছি, দেখছি সুপ্রিয়া দি দাঁড়িয়ে আছে লজ্জার গোড়ায়। আমি আস্তে আস্তে ঢুকেছি, ঢুকতেই বলছে যে এরকম, এই তুই নাকি ভীষণ ভালো করেছিস। আমি বললাম হ্যাঁ দিদি করে ফেলেছি। আমি মানে ভয় তনিমা আমার লোক দেখতে এসেছিল, তারা গিয়ে বলেছে যে কি ভালো করেছে ওইটুকু মেয়েটা, তাহলে তো আমি নিশ্চিন্ত হলাম, বল আমার তো অনেক কাজ থাকে। আল্লাহ তুমি যে বলেছিলে আমাকে না অভিনয়টা করতে, তুই রাখতো যার যেটা কপালে আছে। সেই তারপর আমি 500 রজনী টেনেছিলাম। মানে এটা সত্যি একটা বিশাল, মানে এটা আমি সুপ্রিয়া দিকেই বলবো, ভাবে আমাকে সিন ছেড়ে দিত, জানলি কি মানে অদ্ভুত মহিলা একদম। মানে আমি তোমাদের থেকে শিখেছি, আজকে নতুন যারা কাজ করছে আমি তাদের জানি না, আমি নিজে অনেক 13 বছর প্রায় কাজ করি না, কিন্তু আমাকে অভিনয় করা কিন্তু এনারা শিখিয়েছেন। আর আমার মনে হচ্ছে যে সিন ছাড়া কাকে বলে, যে ও এই জায়গাটা ওর প্রায়োরিটি থাকা দরকার, ওর ডায়লগটা বলবে, তাহলে মানে আমি ভাবতাম তাও বলে না এই জায়গা নিয়ে নিল, ও জায়গা নিয়ে নিল, আমার মনে হয় না কেউ এই নিয়ে আমাদের ওখানে তো মানে রানা কি রাগারাগি করতো, হ্যাঁ যে ওটা তনিমাদির জায়গা ছিল তুমি আরেকজনকে বলতো আর কি। তো যাই হোক আমি থেমে যেতাম, যে আমি জানি যে শেষ কথাটাই আমাকে বলতে হবে তা না, আমি যতটুকু করলাম মানুষের মনে ছাপ রেখে গেলাম, তুই তারপর বল না ও আসল দিকে যাইছে, কিন্তু ওইখানটাতে থামতে হবে, মাত্রা জ্ঞানটা। এইটা অভিনয়ের আমাকে বলেছিলে তোমাদের, ওইটা এখনো মনে আছে যে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন, এইটা হচ্ছে অভিনয়ের আসল জায়গা। মানে এই যে শিখেছি যতটুকু, এখন আমার খুব ভালো লাগে জানো তো অনিমাদি, যে লোকে চেনে এখনো 13 বছর পরও, যে তুই এটা করেছিলিস, তুই অপর্ণা ছিলে না লাবণ্য সংসার, মানে এখনো লোকে বলে হবে তো এক দেখতে রয়েছে তো। এটা তো বড় কথাই। আচ্ছা তুমি সিনেমাও করেছো তো কয়েকটা, মানে অভিনয়? হ্যাঁ মানে সিনেমায় তখন ছোট বয়সে সিনেমার অফার আসেনি? দেখ সেইতে তো কথা বলতে হবে, কম বয়সে যখন অফার এলো লাফাতে গেলাম স্টুডিওতে, কিন্তু তারা দেখলাম যে মানে আমাকে দিয়ে অভিনয় করাবার থেকে, হ্যাঁ তখন আমি বুঝলাম যে দরকার নেই আমার অভিনয় করে, আমি বাড়িতে ফিরে গেলাম।
ফিরে গিয়ে মোটা সোটা হয়ে ভাবলাম এবার ছবির কাজ করবো। এটা কি মেয়ে হওয়ার জন্য মোটা হলে? না না, মেয়ে তো আগেই হয়ে গেছে আমার। তোমার বিয়ে কবে হয়েছে? আমার বিয়ে হয়েছে 15তে একদম, এবং 4 বছর বয়স বাড়িয়ে। বাল্যবিবাহ এখনো আমার দিদি পাই মেজদি ছোটদিদের বিয়ে হয়, মেজদিদের বিয়ে হয়নি তখনও। কেননা আমি বদমাইশ ছিলাম, বললাম না, দেখতে ভালো ছিল, বদমাইশ ছিলাম, বাবা দিয়ে দিয়েছে। মায়ের 5টা মেয়ে, সম্বন্ধ করে বিয়ে, হাফ সম্বন্ধ হাফ ধরে আনা এরকম ধরনের। আমি যে ছেলের সঙ্গে ভাব হতো সেই বলতো আমাকে না পেলে আত্মহত্যা করবে। তো আমি মাকে এসে বললাম, মায়ের সঙ্গে ভীষণ বন্ধুত্ব জানিস তো, মাকে এসে বলতাম মা ও না আমাকে না পেলে আত্মহত্যা করবে। মা বললো আচ্ছা, কিছু বলতো না। আবার একদিন আরেকটা জনের সঙ্গে ভাব হলো, তাকে মা ও বলেছে আত্মহত্যা করবে। তখন মা একদিন অনেক এরকম 10-12টা আত্মহত্যা জমার পর মা বললো আমি একটা কথা বলবো। বললাম কি? বিয়ে তো একটাই করবে না 10-12টা করবে? তখন তাকিয়ে আছে, আমি কোন দিকে যাচ্ছে কথাটা বুঝতে পারছি না। বললো তুমি যদি একজনকে এদের মধ্যে বিয়ে করো, বাকি 11 জন আত্মহত্যা করবে। তা 11 জন যদি আত্মহত্যা করলোই, তাহলে 12 জনই না হয় করে। আমি এদিক থেকে দেখে বিয়েটা দিয়ে দিই। তাই হলো, কিন্তু কেউ আত্মহত্যা করেনি, কোন বেটা আত্মহত্যা করেনি। হ্যাঁ, আমি খালি বিয়ের পর ভাবতাম যে ইস গেল বোধহয় আজকে একটা উইকেট পড়লো। কোনো উইকেট পড়েনি। কিন্তু তুমি ভালো ছিলে মানে বিয়ের পর? হ্যাঁ হ্যাঁ, আমি দিব্যি ছিলাম। হ্যাঁ, আমি দিব্যি ছিলাম। তারপরের বছরই মেয়ে হয়েছে, অত মেয়েতে আমাদের প্রায় ভাই এরকম একটা সম্পর্ক ভাবা যায়। আর সেই যে আরেকটা ভুল হয়ে গেছিল তখন, ওই বিয়ে করার নেশাতে যেদিনকে রেজিস্ট্রি ছিল আর কি, স্বপনদা মানে বর, তার 4 জন বন্ধু, আমার মাও গেছিল সঙ্গে রেজিস্ট্রির দিন। তো সেখানে তো 15 বিয়ে হবে না, ওখানে কে একটা 18 করে দিল। মানে 17-10 ছিল, সেটাকে আর 4 বছর বাড়িয়ে দিয়ে আমি ঠিক আছে বেড়ে গেছি, বড়। কিন্তু এখন দেখছি 4 বছর কম থাকলে, হ্যাঁ এখনো সেটাই চলছে নাকি? সবেতেই তো তাই আছে, রেজিস্ট্রিতে তো এটা বলছে, সবেতেই তাই চলছে। সব থেকে মজার কথা ভীষণ, এবার আমার থেকে যারা সমান বয়সী, মানে 4 বছর বাড়িয়ে যারা সমান বয়সী, তারা তো হয়ে গেছে, তো একই 4 বাড়ানো রয়েছে, না যেটা 4টে বছর কম আছে। তার উপরে হেসে খেলে, আরে মাঝে কে যেন বলেছিল এত হেসো না, এখানে লাভ লাইন পড়ে যাবে। আমি না খুব আমাকেও সবাই বলে যে এইবার এখানে রিঙ্কল, ওখানে রিঙ্কল। আচ্ছা, এটা মজার ঘটনা ভুলে গেলাম, স্বপনদা, আমরা এটা নিয়ে যে কি হাসাহাসি করতাম, মানে স্বপনদা নিয়ে এলো, স্বপনদা দিয়ে গেল, এটাকে তোমার দাদা বর, ও মানে বরকে দাদা, এটা খুব মজার ঘটনা ছিল। মানে তোমার সাথে আবার স্বপনদা করতে করতে বিয়ের পরেই গেছি হচ্ছে মেট্রো সিনেমার ওই স্প্ল্যানেডের ওখানটা, তখন তো জমজমাট একদম। তা সেখানে আমি গাড়িতে বসে আছি। এখন বিয়ের পর তো একটু সাজগোজ হয়, তারপর কম বয়সী মেয়ে সে স্টেজে বসে আছি। হঠাৎ স্বপনদা নেমেছে, ফুটপাতেই কিছু কিনতে, গাড়িটা সাইড করা, ফুটপাতেই কিছু কিনতে নেমেছে, আমি জানলা বসে আছি ভাবে। হঠাৎ না বেল বই বলে একটা লোক এসছে মালা বিক্রি করতে। এবার আমি না ভাবছি যে এই রে স্বপনদা বলে বরকে ডাকবো, সবাই বকে, সারাদিন বকে, স্বপনদা করে। তখন আমার মনে পড়লো যে শাশুড়ি তো বাবু বলে ডাকে। আমি না ওখান থেকে গাড়ি থেকে বসে ও বাবু ফুল কিনে দেবেন। সবাই তাকিয়ে দেখছে, স্বপনদা থেকে আমাদেরকে তাকিয়ে আর কিছু না বলে এটি কিনে নিয়েছে, গাড়ি স্টার্ট করে গিয়ে কেউ বাবু বলে। আমি কেন, কি হয়েছে বাবু বলে? তখনও বাবুর মর্ম বুঝিনি। সেই নিয়ে যে কত বছর পরেও হয়েছে ও বাবু মালা কিনে দেবে। সেই সিনেমার মতো খেয়েছে, সেই জব উই মেট, সেই নিয়ে গেছিল রুমে, 2 ঘন্টা বাবু। সত্যি ধনিবাদি, মানে এই হাসিতে, মানে এরকম যদি হেসে, মানে কমেডি, মানে তুমি কমেডিয়ান, এটা নিয়ে তোমার ইয়ে, আমার মনে হয় যে তনিমাদির মতো এরকম, কারণ নিজে এত হাসাতে পারে, আর সিরিয়াস থেকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যখন অ্যাক্টিং করে তনিমাদিকে দেখার মতো। তো এই যে তোমার এখনো আমি চোখে গ্লিসারিন দিয়ে কাঁদি না, কিন্তু সিরিয়াস, আর এটা নিয়ে তনিমাদি, তোমার কি মনে হয় যে তোমার এই মানে সিরিয়াসনেসটা কেউ পাত্তাই দিল না? কোনোটাই কেউ পাত্তা দিল না, কোনোটাই কেউ পাত্তা দিল না। আমি নিজে না ভাবার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কি, দেখ আমি তো একদম সাধারণ একটা ঘরের বউ ছিলাম, মেয়ে ছিলাম, বউ ছিলাম, এবার হঠাৎ এগুলো পেয়ে গেছি। হ্যাঁ, এই পেতে না
পাওয়াটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু সারাক্ষণ আমি মনে ভাবি যে আমি যা পাচ্ছি অনেক পাচ্ছি, অনেক অনেক, বাজে কথা বলে লাভ নেই, এত পাওয়া। এবং রাস্তায় বেরোলে মানুষ যেরকমভাবে আমাকে, আর কিরম যেন মনে হয় যে কত কাছের মানুষগুলো যারা এগিয়ে আসে আমার কাছে, গল্প করে এমনভাবে, ওরাও বলে যে আপনাকে তো দেখলে মনে হয় আমাদের বাড়ির লোক। এই পাওয়াটা আমি এত পেয়েছি, আমার একটুও ক্ষোভ নেই। কিন্তু এখন একটা ক্ষোভ জন্মেছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটাও বদলে গেছে। আমাকে সবাই প্রশ্ন করে আগে দেখেছো এখন দেখেছো। আমি যেহেতু ঘরের মধ্যে, আর তুই জানিস যে আমার ওই কম বয়সী মেয়েদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে বেশি বন্ধুত্ব, যার জন্য এখনো বোধহয় এত হ্যাঁ হ্যাঁ করতে পারি। আর তারা না, হ্যাঁ, তার জন্য না হয় কি এই ছেলে মেয়েরা আমার কাছে অনেক কথা বলে, আমি ওদের নতুন লাইফস্টাইলটা জানবার চেষ্টা করি, ভাবি বাড়িতে এসে যে সবসময় খারাপ ভাবি আমরা বাইরের থেকে, তা তো না, এই তো মেয়েটা তো এত স্ট্রাগল করছে, এত করছে, এরকমভাবে আমি ভাবি, তাদের কিছু বুদ্ধি দিই। অনেকেই বুদ্ধি নেয়, অনেক কেন, মানে 99% বুদ্ধি নেয়। এখন দেখছি এই ছেলে মেয়েদের কথা বাদ দিচ্ছি, কিন্তু মানে পুরো ইন্ডাস্ট্রির এই কম বয়সীদের কথা বাদ দিচ্ছি। জেনজি এখনকার হচ্ছে ট্রেন্ডিং জেনজি, একদম তাই। কি একটা অসাধারণ না, বড় হিংসা, মানে হিংসা কাতর, তারপরে কি পরায়ণ বলে ওইটাকে, কি মানে প্রতিশোধ নেব, প্রতিশোধ পরায়ণ, সেই রকম কি অদ্ভুত হয়ে গেছে রে। এ দেখ, আমি তুই আমাদের কি যেন মেয়েটা চান্দ্রি, আমরা তো ঘরে বসে কত আলোচনা করতাম, সুদেশনাকে নিয়ে হাসাহাসি করতাম, সুদেশনার চুটকাটি কথা বলা নিয়ে হাসাহাসি করতাম, আবার তোরা আমাকে নিয়ে, আমি মোটা ছিলাম আমাকে নিয়ে হাসাহাসি করতো, চাঁদনি তো নিজেকে নেপালি বলতো, তোর খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু এগুলো তো আমাদের মধ্যেই থাকতো। এই কথাটা গিয়ে নালিশ করা, হ্যাঁ, এখন এত বেড়ে গেছে। আরে রাজার মাকেও তো লোকে আড়ালে ডাইনি বলে, তা বলে রাজার মার কানে গিয়ে কথাটা তোলে। আরেকটা জিনিস আমি উপলব্ধি করলাম এই শেষ বয়সে এসে, শেষ কাজে এসে, এখনো অব্দি আমার শেষ কাজ, বয়স বলো না, শেষ কাজ, আচ্ছা শেষ কাজটা, হ্যাঁ হ্যাঁ, যে কিভাবে মানুষ মানে নিজেরাই যে কত ছোট হয়ে যেতে পারে। দু একজন আর্টিস্ট তো অবশ্যই তার সঙ্গে জড়িত, পাছে তোকে ডিঙিয়ে আমি উঠছি, আমাকে নিয়ে বেশি কথা বলা হচ্ছে, এইখান থেকে কাট করে দিয়ে, তুই জানিস আজকে আমি 70 দিন বসে আছি, 70 দিন, 70 ডেজ। এটা যে কোনো প্রতিবাদে হতে পারে, কোনো হতে পারে, আমি জানি না, কিন্তু আখেরে 70টা দিন আমার পেটে লাথি মারা হয়েছে, এটা কোনোদিন ভাবতে পারি না। আমার মনে হয় ফেজটা কিছুদিনের জন্য যাবে, কারণ এরকম প্রচুর ঘটনা ঘটছে, কিন্তু তুমি তো একটা মেয়ের কথা ভেবে করেছো। হ্যাঁ, একদমই তাই। আমরা সবাই, আমি এখনো বলবো, আমি যে প্রতিবাদ করব এখনো করব। না, আমিও করতে চাই, কারণ আমাদেরও মেয়ে আছে, আমার মেয়ে আছে, আমার জীবন আছে, আর আমি একদম সেফ ফিল করছি না। আমি নিজেও প্রতিবাদ করছি, হ্যাঁ, আমার উপরেও এফেক্টটা পড়েছে খানিকটা, তো সবার উপরে পড়েছে। তুমি চিন্তা করো না, এটা একটা ছোট ফেজ। আর আমার মনে হয় যে তুমি এত বছরের এক্সপিরিয়েন্স, যা করেছো নিজের দমে করেছো, একদম নিজের দমে, কাজটাও নিজের দমেই হবে, কাজটাও নিজের দমে হবে। তো আমার মনে হয় না এই ব্যাপারটা নিয়ে এত ভেবো না। মানে তোমার তো সবকিছু হজম হয় বলো, খাবার দাবার, কি লাকি তুমি। ওইটাও হজম হয়, লোকে মোটা মোটা বলতো তাও হজম হয়ে গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে হাসাহাসি করা হজম হয়, আমাকে নিয়ে রাগারাগি করা হজম হয়, সবই হজম হয়, কিন্তু এইবারের কেসটা একটু হজম করতে অসুবিধা হচ্ছে। আসলে তুমি কনফিউজ হয়ে গেছো যে এটা প্রতিবাদ, এবং তুমি যা প্রতিবাদ করেছো, মানে সেটা একটা, আমার মনে হয় যে তোমার আসল যারা দর্শক, তোমার প্রতি একটা রেসপেক্ট চিরকাল ছিল, এটার পর তোমার একটা ভাইরাল, সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু ওটার পর রেসপেক্ট অনেক বেড়ে গেছে, এবং রেসপেক্ট থাকবে, দর্শকই আসল। এবং সবথেকে বড় কথা কি জানিস, আমি পুলিশদের একদিন বলেছিলাম, আমি জানি তো তোমার সব ভাইরাল। হ্যাঁ, লালবাজারে একটা কাজেতে গেছি, সেদিন ইয়াং পুলিশ অফিসাররা এগিয়ে এসে বলছে আপনি কিন্তু আমাদের হিরোইন। আজ সে কি, আমি দেখো, আমি ওদের বলছি যে মানে আমি তখন ভাবছি কি, মুখটা দেখে ভাবছি ঠুকে কথা বলছেন নাকি, যে কেন, না না আপনি ঠিক বলেছেন, ঠিক বলছেন ম্যাডাম, কিন্তু আমরা না এই উর্দিটা আমাদের এত ভারী, এত ওজন যে ফেলে ঝাঁপিয়ে পড়তে পারি না। এটা বলেছে, এটা আমাদের সাথেও ডিসকাস হয়েছে, এবং আমি দেখেছি যখন কিছু হচ্ছে লুকিয়ে লুকিয়ে কিন্তু তারাও শুনছে, কারণ তারাও বুঝতে পারছে যে তাদের মেয়েরাও সেফ নয়। আমরা তো লড়াইটা একটা কারণেই করছি, আমাদের নিরাপত্তার জন্য।
এবার তোমার তুমি ভালো অভিনেত্রী, তুমি দারুণ লেখো, বই পড়ো, তোমার একটা মানে তুমি যে কোনো চরিত্র করতে পারো। এই ডিরেক্টর তনিমাদি সম্পর্কে একটু কথা বলবো। তুমি ছবি করেছিলে একটা এবং আরো করবে, করার আমি তো চাই তুমি করো। তুই চাইলেই তো হবে না, আরেকটা পাগলও চায়, আরেকটা পাগলও চায় যে ছবি করি। কে? আয়নার সামনে দাঁড়িয়ে। তাই না? তনিমা ভার্সেস তনিমা। কি স্পর্ধা, মানে ছবি করতে গিয়ে সর্বস্ব হারিয়ে আবার ছবি করার জন্য ভাবছি। আসলে তোমার এই পাওয়ার খিদেটা আর আরো মানে করতে হবে না। আরেকটা কি জানিস তো, এখন তো ভীষণ ভাবে আমাদের সিরিয়ালগুলোতে, আমি সিরিয়ালে সব সময় অভিনয় করতে চাই, মেগা সিরিয়ালে, তাও বলছি মেগা সিরিয়ালে। কেন না, মেগা সিরিয়ালটা আমাদের মাসের শেষের গ্যাসটা, চালটা, ডালটা, এই সমস্ত কিছুর ইএমআই বল যাই বল, তার একটা তারা দেয়। এবং মেগা করেছি বলেই কিন্তু আজ আমার এত পরিচিতি, কারণ সবাই ঘরে ঘরে বসে বসে কথা বলেছি তো, তাই জন্য সকলে চেনে, ছোটরা চেনে, বড়রা চেনে, সবাই চেনে। আর আমার ওই জন্য আমি অনেক কাজ করতে পারি না এখন, যেগুলো ধর ওই তোর ইয়েতে আসে, আমাকে বলে যে এই কাজগুলো করো না কেন, ওয়েব সিরিজ। কিন্তু না, কোথাও একটা, যেহেতু ওদের মাত্রা জ্ঞানটা একটু ছাড়াছাড়ি, আর আমার দর্শক আট থেকে আসি, আমি দুম করে এমন কোনো ডায়লগ, এমন কোনো কিছু বলতে চাই না, আমি বলিও না আর বলবো না। কারণ ওই যে বাবা ছেলে কি নাতি, বাবা দাদু মা এরা সব বসে দেখতে দেখতে করে উঠবে, এটা আমি চাই না। আমি যেখানে আছি তোমাকে বলে অভিনয়ের জন্য, আমি তো শুনেছি নাকি একটা কিছু লাইন আপে তারাই থাকে, তারের বাইরে তারাই থাকে। আমাকে দু একবার বলেছে, একটা প্রথম করেছিলাম, সেটা খুব ভদ্র ছিল, আচ্ছা সেটা করেছিলাম, কিন্তু কোথায় দেখেছি ঠিক আছে আমি জানি না, কিন্তু ভালো ভালো আর্টিস্ট সব ছিলাম। কিন্তু এখন সো কল্ড যেটা বিষয়, ওখানে কি ডাকে? আমার ডাকেনি কোনোদিন, ডাকে। কারণ তুমি লবিতে পড়ো না আমার ধারণা, একটা লবি তৈরি হয়েছে, সবেতে লবি চলে বলতো। সত্যি তাই, আমি জানি না কেন চলে, কি জন্য চলে, আর কি হচ্ছে এখন। কি বাংলা সিরিয়ালের মানে তোমার নিজের অভিনয় করা সবথেকে পছন্দের কাজ কি, যদি তোমাকে বলা হয়? অ্যাকচুয়ালি কি হয় জানিস, পছন্দের কাজ তো একটা থাকেই, কিন্তু যেটা যখন করি আমি না, সেটার সঙ্গে তখন ভীষণভাবে মিশে যাই। তোকে একটা জিনিস বলছি, আমাকে অনেকদিন থেকে ঠাকুমা করে দেওয়া হয়েছে। যেমন ধর বিকাশ ভৌমিক, আমাদের ডাক্তার, বিকাশ দাকে আমার ছেলে করেছিল। বিকাশ দা হচ্ছে আমার থেকে বছর 4 বড়, আমরা পরে দেখেছি হিসেব করে। আমার ডাক্তার বাবু? হ্যাঁ, ডাক্তার বাবু। তো বিকাশ দাকে দেখলি আমি বলতাম আয় খোকা আয়, মানে হালকা করার জন্য ব্যাপারটাকে ফ্লোরে ঢুকেই বলতাম খোকা আয়, বুকে আয়, এই বুকে আয় করে করে হালকা করতাম। কারণ বিকাশ দাই তো অস্বস্তি পড়তো যে মা মা বলে ডাকতে। এইরকম মা করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি, সব দামড়া এই মা বলে। মেয়েদের যতটা বুড়ি করে দেয়া হয়েছে, ছেলেদের কিন্তু আমি তো সিরিয়াল থেকে পালিয়েছি ওই কারণে, আমাকে মা করে দিচ্ছিল। তাহলে তুই ভেবে দেখ, তুই যদি মা করিস, তাও কি একটা 16-17 বছরের বাচ্চা মেয়ের মা হয়ে সিরিয়ালে নাকি আমি ঘুরে বেড়াবো? থাকা আমি করবো না, আমি পালালাম, কি জানি কেন। তো এবার ঠাকুমা তো করতে অনেক দিন থেকে শুরু করে দিয়েছি। এবার এখন যে ঠাকুমাগুলো আমি করি, মানে তখন থেকে আমার যে ঠাকুমার দাঁড়াটা, তুই দেখবি। আর যারা ঠাকুমা করেন সবাই ভালো অভিনেত্রী, আমি কোনো বলছি না, কিন্তু তারা যেভাবে ঠাকুমাটা করে, আমার ঠাকুমা কিন্তু একটু আলাদা থাকে। নাতি নাতিদের সঙ্গে হঠাৎ নেচে উঠলাম, হঠাৎ ছুটোছুটি করতে শুরু করলাম, হঠাৎ এই করলাম। এই ঠাকুমাটা 4 বছর বয়স কম, 4 বছর বয়স কম, কিন্তু অন্যরা বলে যে ও মা এখনো কি করে এরকম করে রে, ওরা তোর থেকে 4 বছর কম। তো তোমার এই চিরতারণ্যের রহস্য যদি বলি, যে এই রকম ভাবে তুমি এখনো হাসি খুশি, মানে সেই দিন থেকে 4 বছর কম আছে, এখনো আছো, ঠাকুমা তো ছেড়ে দাও মনেই হয় না। কি মনে হয় তুমি যদি আজকের মেয়েদেরকে বলো যে এই রকম থাকতে গেলে? আমার মনে হয় একটু ধৈর্য প্রথম দরকার, ধৈর্যটা, যে আমি এসেছি এক্ষুনি সব পেয়ে যাবো খরগোশের মতো, তা হবে না। আমি নিজেকে কচ্ছপ বলি, খুব ভালোবাসি, গুটুর 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 করে হাঁটি। আর খাওয়া দাওয়ার কথা যদি বলিস, সে তখনও যেমন দুধ খেতাম, দুগ্ধপোষ্য ছিলাম, এখনো আমি তাই আছি। দুধ পেলে আমার আর কিচ্ছু চাই না। এই যে তার কফিটা প্রমাণ। ভদ্রলোকের, আমি এটাকে বলি ভদ্রলোকের। কোথাও গেলে দিদি চা, বড় লোকের কফি বলো, ওটা ভিখিরি ছেলেদের বড় লোক।
আমি কি না বড় লোকগুলো দেখেছি আজকাল এরকম খায়, বড় লোকরাই খায় বেশি দেখবে, ওদের বাঁচায় টাকা। হ্যাঁ কিছু রোগ তো কিছু নেই বাঁচায় না, ওটা হচ্ছে কি বলবো যে এটা খেলেই সুস্থ থাকে। আমি দেখেছি যত সাধারণভাবে জীবনযাপন করে তারা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। এবার কোথাও গেছি, দিদি চা দিই, এলাম না খান না খান না, এলাম না না তো ঠিক আছে, আরে খান না, এলাম লাল দেবে, হ্যাঁ লাল দেবো, না খাবো না, ভদ্রলোকের চা দেবেন, দুধ চিনি আবার যা দিয়ে যায় তার আড়ালে একটা প্যাকেট সুগারও নেই, হাই সুগার, সুগারের জন্য তো ওষুধ খেতে হয় আমাকে, তা ওষুধগুলোর দাম কি আজকাল কম? না তারা কেন ইউজ তাহলে আমি কেন ইউজ করবে কেন? ভগবান কথা বলতে বসেছি মানে তনিমাদের সাথে। তুমি শুধু তোমার ছবির নামটা বলো যেটা তুমি করেছিলে এবং যেটাতে তুমি পুরস্কার পেয়েছো, এটা দিয়ে আমরা একটু আড্ডা শেষ করবো আজকে। সেটা হচ্ছে পথের শেষ কথা, এটা হচ্ছে বড় ছবি। হ্যাঁ সেই মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের সব টাকা পয়সা সর্বস্ব দিয়ে সর্বস্ব উড়ে গেছে বাদ দে। এইবার আবার একটা ছোট ছবি করেছি 30 মিনিটের, সেটা হচ্ছে আমি আর দেবদূত। আমার থেকে বেশ অনেক বছরের ছোট একটি ছেলের সঙ্গে আলাপ হয়েছে, একদম অন্য টাইপের গল্পটা। তারপরে তো সেটাকে আমি তো করে বসছিলাম ছোট 30 মিনিটে, একটি ছেলে উপযাজক হয়ে এদিক ওদিক পাঠিয়ে টাঠিয়ে ওমা সেটাও তো 4টে ইন্টারন্যাশনাল পুরস্কার ভাবা যায়। একজন থিয়েটার অভিনেত্রী, একজন এমনি অভিনেত্রী মানে সিরিয়াল, তার সাথে ডিরেকশন, তার সাথে লেখালেখি, মানে এত একই লেখালেখির কথাটা কিন্তু গত বছর বিয়েতে আমার একটা বই বেরিয়েছিল বইমেলাতে, তো সেই বইটা সব থেকে মজা হয়েছিল। 18 তারিখে বইমেলা শুরু হয়েছিল, 18 জানুয়ারি। আমি সবাইকে বলেছিলাম 23 জানুয়ারি আসতে, আমি সেদিনকে ওপেনিং করবো। তা ওরা 18 জানুয়ারি থেকে বই বিক্রি করতে শুরু করে দিয়েছিল, 23 জানুয়ারি যারা এসছে শূন্য হাতে ফিরে গেছে, সব বই শেষ। ভাবা যায় একই অঙ্গে এত রূপ, ভাবা যায় না, সত্যি তাই। আর কেন বলো তোমার এই অনুষ্ঠানটা করো, তোমাদের মতো মানুষ যারা বিয়ের পর কাজ শুরু করেছে, যারা নিজেদের বয়স হয়ে যাওয়ার পরও মনে করে না যে আমার আরো কাজ করার আছে, এবং বয়সটা কোনো ব্যাপার না, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো তোমরা আমাদের ইন্সপায়ার করো। আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমাদের মানুষ যারা মেয়েরা, পুরো অনুষ্ঠানটা মেয়েদের নিয়ে, আবার বৈঠকে বৈঠক, যদি মেয়েরা ইন্সপায়ার্ড হয়, আমি যদি 10টা মেয়েকেও ইন্সপায়ার করতে পারি, আমার কাছে হ্যাঁ অনেকটাই বড়। তাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শুরু করছি র্যাপিড ফায়ার। সেটাতে আমরা প্রচুর নাম খুঁজছিলাম, তো নানা রকম নাম টাম দিয়ে তাহলে একটু গুগলকে জিজ্ঞেস করি। তো গুগল বাবা আমাদের উত্তর দিলেন যে দ্রুত আগুন, দ্রুত আগুনের ঝাঁপটা আমি দিয়েছি, মানে নামটা দিয়েছি। তো আমাদের র্যাপিড ফায়ারের নাম দিয়েছে দ্রুত আগুনের ঝাঁপ। তো তুমি ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হও। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই সময় দাঁড়িয়ে তোমার প্রিয় অভিনেত্রীকে, মানে বাংলা হিন্দি ইংরেজি যে কোনো কিছু হতে পারে। ইংরেজিটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, বাংলা হিন্দি সব মিলিয়ে তনিমা সেন। কি অসাধারণ, কে আবার তোমার সব থেকে ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন কি হতে পারে, পাহাড় না সমুদ্র? আমার সমুদ্র, আমি জল দেখলে না একদম পাগল হয়ে যায়, জলপরি হয়ে যাও পুরো, আরে সাদা হয়ে যায় হাত ফাত এসে, মানে যতদিন স্বপনদা ছিল কি গালাগাল দিয়েছে আমাকে, প্রায় ছুটি ধরে টানতে দেয়। ওই যে কম বয়সে বিয়ে হওয়ার একটা সুবিধে, একটা ভাব হয়ে যায়, একদম টানতে নিয়ে গিয়ে তুলতো একদম সমুদ্র থেকে, মানে 25-এরও কমে আছো তুমি এখনো, যেটা ভালো লাগে। আচ্ছা স্বপনদা ছাড়া আর কাউকে কখনো চুমু খেয়েছো? না চুমু খাইনি, ওই জন্য এক্সট্রা প্রেম করা হলো না, ঘেন্না করে ভীষণ। রোমান্টিক নাও একেবারে? না মন থেকে রোমান্টিক, মন থেকে হেমন্ত আর উত্তম। হেমন্ত রবীন্দ্রনাথ, সরি আমি প্রথম প্রেমটা ভুলে যাই সবার, রবীন্দ্রনাথ। আচ্ছা প্রেমের উপন্যাস, প্রেমের কবিতা নাকি শুধু প্রবন্ধ, কোনটা পড়তে ভালো লাগে? প্রেমের কবিতা, প্রেমের উপন্যাস না প্রবন্ধ? প্রেমের ছোট গল্প। কেন আমি বলছি উপন্যাস না চিরকালের আমার স্বভাব, প্রথমটা পড়ি, মাঝখানটা পড়ি, শেষটা পড়ি। এবার শেষটা পড়ে যদি মনে হয় এই জায়গাটা তো দেখিনি কিছু, তখন আবার ঘুরতে আসি। কিন্তু ছোট গল্পের মানে সবটাই তো ধৈর্যের, ভীষণ ধৈর্য কম, তো খালি একটা জায়গাতেই আমি ধৈর্য ধরে বসে থাকি, কিন্তু সেই ছোট গল্পতে আমাকে ধৈর্যটা শেষ করে দেয়, যেটা আমার বই তো 13টা ছোট গল্প। বাহ দারুণ। এবার খাওয়ার গল্প, যেহেতু আবার বৈঠক এবং খাবার গল্প ছাড়া হয় না, তোমার যা আমরা হিসেব করেছিলাম সেটাতে আমি জানতাম না, মানে আমি জানি তুমি কি সিলেক্ট করবে, স্যালাড, এই ভিখিরি খাবার, চিকেন স্টু আর মালাই চমচম।
তিনটের মধ্যে মালাই চমচম। আমি জানতাম আমার একটা দিদি করেছে, মানে দিদি তখন আমরা ছিলাম, কিন্তু আমার তোমার মুখটা মনে পড়ে, আর তুমি যে একই রকম আছো সেটা ভুলে গেছিলাম। এই আড্ডা আমাদের শেষ হবে না, এবং অসাধারণ একটা আড্ডা। আমি খুব খুশি যে আমি আবার বৈঠকি আড্ডা এরকম জমাতে পেরেছি, আর তনিমাদিকে পেয়েছি। এবং তনিমাদি, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি তোকে আজকে মানে আমি বাড়িতে বারবার করে বলে এসেছি যে স্বরলিপির কিরকম চেহারা হয়েছে না হয়েছে আমি তো কিছু জানি না, কিন্তু যা কথা বললাম আমার মনে হলো কালকে আমরা একসাথে অভিনয় করেছি লাবণ্য সংসারে, কিন্তু আজকে তোকে দেখছি আরে তুই তো সেই একেবারে 16 আমি 16 তুই 25 19 হওয়া ছিল। তা হাসতে হাসতে আমরা তোমার একটু ছোটখাটো গিফট আছে আমাদের স্পন্সররা সাহায্য করেছেন, সেটা তোমার হাতে তুলে দেবো। বাহ, হাত মুছি। বাবা, এই তো আমার থেকে ভারী। না ভারী নয়, এটা একদম হালকা ফুলকা খাবার দাবার আছে। অন্নপূর্ণা দারুণ স্বাদিষ্ট সব স্ন্যাক্স অন্নপূর্ণার তরফ থেকে তোমার জন্য রইলো। থ্যাংক ইউ। তোর ঘরে অন্নপূর্ণা একদম বসতি করুক। একদমই তাই। তোমার জন্য আছে হাটারি গ্রিলস এর তরফ থেকে একটা 750 টাকার গিফট ভাউচার। মানে গিয়ে খাবো? হ্যাঁ, খেয়ে আমি ভাউচারটা দেবো? কি লজ্জা কেন? তুমি বলবে যে স্বরলিপি পাঠিয়েছে, আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, চাপ নেই। বই পড়তে ভালোবাসো, লাস্ট্রাদা পাবলিকেশনের তরফ থেকে রইলো 25% ডিসকাউন্ট ভাউচার। বাহ। ডেজের একটু হাতটা রেখে দাও, এটা ডেজের তরফ থেকে রইলো 30% ডিসকাউন্ট ভাউচার। আর আমি যে গয়নাটা পরে আছি এটা হচ্ছে নেচার্স ডায়মন্ড, ল্যাব গ্রোন ডায়মন্ড। তো সেই ডায়মন্ডের নেচার ডায়মন্ডের তরফ থেকে 36,000 টাকা অবধি তুমি ডায়মন্ড নিতে পারবে, সেখানে কোনো মেকিং চার্জেস আর জিএসটি লাগবে না, শুধু সোনার টাকাটুকু লাগবে। ডায়মন্ডের টাকা আমি দিলাম তোমাকে। ও আচ্ছা, যে সোনার উপর ডায়মন্ডটা থাকবে বা যেটার উপর থাকবে সেই মেটেরিয়ালটা। আমি আংটিটা আর কানের দুলটা পরে আছি এটার তরফ থেকে। আর আমার তরফ থেকে আবার বৈঠকের তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। বাহ, দারুণ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, এবং এত সুন্দর, আমার মনে হয় সবাই এত ইন্সপায়ার্ড হয়েছে এবং হোক, এবং তুমিও আরো ভালো করে। ডিরেক্টর তনিমাদিকে আমরা দেখতে চাই, এবং আমরা চেষ্টা করি যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি, এবং করতে হবে আমাদের। আপনারাও ভাবুন একটু, যে আরেকবার যেন ক্যামেরার পেছনে দাঁড়াতে হবে। মানে বুড়ির শখ কিন্তু শেষ নেই, শখের কোনো শেষ নেই। আবার বৈঠকে আড্ডারও কোনো শেষ নেই। আমরা আড্ডা মারছি, আপনারা টাটা চলে যান, বাই। এবার থাকছে দর্শকদের জন্য প্রশ্ন। তনিমাদির করা প্রথম থিয়েটারের নামটা কি? পুরো এপিসোডে কিন্তু দেওয়া আছে। সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। উত্তর দিন আমাদের নিচে দেওয়া মেল আইডিতে।